হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের মধ্যে অনেকেই আপনারা হাঙ্গেরি আসতে চাচ্ছেন। বাট আপনি কি জানেন যে হাঙ্গেরি আসাটা আপনার কতটুকু যুক্তিগত হবে? এবং এখানে আসতে হলে যে আপনার কি, কি বিষয়গুলো জানা অবশ্যই জরুরি এবং কি, কি ব্যাপারে আপনার সতর্ক থাকতে হবে? এবং মোটামুটি আজকে আমি আপনাদেরকে আরো একটা জিনিস তুলে ধরবো। একটা এজেন্সি যারা ভুয়া ভিসার বিজনেস করতেছে, তাদের বিষয়ে কিছু কথা বলবো। সো ভিউয়ার্স, যে সকল ভাইয়েরা আমার হাঙ্গেরি আসতে চাচ্ছেন, আজকের ভিডিওটি ডেডিকেট করতেছি তাদেরকে এবং তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। সো আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। ফার্স্ট অফ অল আমি হাঙ্গেরির কথা বলি। এটার আয়তন মোটামুটি আপনার 93,000 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা খুবই কম এবং এই দেশের একটা নিজস্ব কারেন্সি রয়েছে। বাট আপনারা হয়তো অনেকে জানেন যে এখানে যে সকল ইউটিউবার বা এজেন্সি তারা আপনাদেরকে ইউরো বলে। হ্যাঁ, ঠিক আছে, এটা একটা সেনজেনভুক্ত দেশ, বাট এদের নিজস্ব একটা কারেন্সি রয়েছে। তাদের কারেন্সির নাম হচ্ছে ফরিন্টো। এক ফন্টের সমান মোটামুটি বাংলাদেশি টাকা এখন মোটামুটি আপনার 35 পয়সা থেকে 40 পয়সার আশেপাশে। একটু চিন্তা করে দেখেন, একটা স্যানজেনভুক্ত দেশ, বাট তাদের দেশের মুদ্রার মান আমাদের বাংলাদেশের থেকেও অনেক কম। এটা আসলে তেমন কোনো ম্যাটার করে না। বাট আমি যে বিষয়গুলো কথা বলবো, যে হাঙ্গেরি আসতে গেলে আপনার যে জিনিসগুলো জানা খুব জরুরি। আমি সুবিধার দিকটা আগে তুলে ধরি। দেখেন, আপনি যদি হাঙ্গেরি আসেন, দেখা যাচ্ছে যে আপনি একটা স্যানজেনভুক্ত দেশে আসতে পারবেন। অ্যান্ড এখান থেকে আপনি চাইলে ইজিলি অন্যান্য যে স্যানজেনভুক্ত যে দেশগুলা, সেখানে আপনি খুব সহজে মুভ করতে পারবেন। বাট কিছু সতর্কবার্তা রয়েছে, এগুলো আমি ইনশাল্লাহ ক্লিয়ার করবো। আর এখানে আপনি আসলে একটা স্যানজেন কান্ট্রিতে বসবাস করবেন, লাইভ লিড করবেন এবং জীবনযাত্রার মানটা মোটামুটি উন্নত হবে। আর দ্বিতীয়ত যে কথাটা বলবো সেটা হচ্ছে যে এখানে মোটামুটি আপনার অধিকাংশ কোম্পানি আপনাকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিবে। আই মিন, আপনি ইউরোপের যদি অন্যান্য দেশে যান, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার আই মিন 2 থেকে 300 ইউরো, যে সেটা আপনার একটু সেভ হবে যদি আপনি হাঙ্গেরিতে আসেন। আর এখানে যদি আপনি আসেন তাহলে খুব কম সময়ের ভিতরে আপনি টিআরসি পাবেন, বাট পিআর না। এটার বিষয়ে পরে আসতেছি। টিআরসি কার্ড পাবেন এবং সেই টিআরসি কার্ডটা মোটামুটি আহ, দীর্ঘ সময়ের জন্য পাবেন। তার কারণ হচ্ছে এখানে নতুন একটা রুলস হয়েছে। আগে যে নিয়মগুলো ছিল তার টোটালি চেঞ্জ। সেই টিআরসি কার্ডটা আপনি খুব তাড়াতাড়ি পাবেন। সো সুবিধার দিকে যদি আমি বলি, যে আমি মোটামুটি এই কয়েকটা সুবিধা ছাড়া আর কোনো কিছু দেখতেছি না। সুবিধার চাইতে অসুবিধার হারটা এখন বর্তমানে বেশি। সেই জিনিসগুলো আপনার জানা দরকার। সেগুলো কি? ফার্স্ট অফ অল আমি আসি যে ইউরোপে আপনারা কেন আসেন, কেন আসবেন। নির্দিষ্ট একটা সময় থাকার পর এখানে একটা ভালো স্যালারি নিয়ে এবং এখানে নাগরিকত্ব নিয়ে আপনি আপনার ফ্যামিলিকে এখানে এনে বাদ বাকি যে লাইফটা সেটা আপনি ইউরোপিয়ান স্টাইল বলেন বা ভালো একটা লাইফ লিড করবেন, এই প্রত্যাশায় কিন্তু আপনারা ইউরোপের দিকে বেশি ঝুঁকে থাকেন। সো আমি বলবো, যে সকল ভাইরা আপনারা স্থায়ীভাবে বসবাস করার জন্য আসতে চাচ্ছেন ইউরোপে, তাদের জন্য হাঙ্গেরি না। তার কারণ হচ্ছে হাঙ্গেরিতে আপনি জাস্ট টিআরসি কার্ডের মাধ্যমে এখানে কাজ করার একটা সাময়িক সময়ের জন্য একটা অনুমতি পাইবেন। আই মিন, টিআরসি কার্ড, সেটা কি টেম্পোরারি রেসিডেন্ট পারমিট। এখানে আপনি কাজ করতেছেন, একটা নির্দিষ্ট সময় থাকার একটা অনুমতি পাবেন, বাট পিআর পাবেন না। পিআরটা কি? পার্মানেন্ট রেসিডেন্ট। এটা আগে ছিল, বাট রিসেন্টলি এটা অফ করে দিয়েছে। আপনি যদি এখন হাঙ্গেরিতে আসেন কোনো কোম্পানির মাধ্যমে, সেই কোম্পানিতে আপনি 3 বছর কাজ করতে পারবেন বৈধভাবে। 3 বছর পরে আপনার হয় অন্য দেশে চলে যেতে হবে, আদারওয়াইজ অন্য কোনো কোম্পানি থেকে আরেকটা ওয়ার্ক পারমিট ম্যানেজ করে কাজ করতে হবে। এখানে নাগরিকত্ব মোটামুটি বন্ধ করে দিয়েছে। সো এবার কথা বলা যাক যে এখানে যদি আপনি আসেন, ভিসা রেশিওটা এখন বর্তমানে কেমন যাচ্ছে, আই মিন বাংলাদেশ থেকে কেমন যাচ্ছে। এই ব্যাপারে আমি যে কথাটা বলবো, আপনারা মোটামুটি সবাই জানেন যে বাংলাদেশে তাদের কোনো নিজস্ব এম্বাসি নেই, বাট কনসুলেট অফিস রয়েছে। বাট আপনার ভিসার সকল কার্যক্রম আপনি বাংলাদেশ থেকে করতে পারবেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মোটামুটি এখন বর্তমানে বাংলাদেশ থেকে ভিসা রেশিও আমি বলবো 2 থেকে 3% বা 5%ও নাই। তার কারণ হচ্ছে অনেক পরিমাণ ভিসা আপনার রিজেক্ট হচ্ছে। কেন হচ্ছে একটু পরে বলতেছি। আর যে সকল ভাইরা আপনারা সৌদি আরব, কাতার, দুবাই, আই মিন মিডিল ইস্টের যে অন্যান্য দেশে রয়েছেন, সেখান থেকে যদি আপনারা আবেদন করেন তাহলে মোটামুটি বাংলাদেশের তুলনায় আপনারা ভিসা রেশিওটা ভালো পাবেন। তো চলুন এবার কথা বলা যাক যে আপনি এখানে যদি আসেন তো কি কি মাধ্যমগুলো এখন আপনার খোলা রয়েছে। ফার্স্ট অফ অল আমি বলবো সেটা হচ্ছে যে আপনি চাইলে ওয়ার্ক পারমিট আসতে পারেন, দেন আপনি ভিজিট ভিসা আসতে পারেন, তারপর আপনি চাইলে স্টুডেন্ট ভিসা আসতে পারেন, তারপর আপনি বিজনেস ভিসা আসতে পারেন। এই কয়েকটা ভিসার ভিতরে বাট বিজনেস ভিসাটা এখন বর্তমানে আই মিন যে অপরচুনিটিটা বিজনেস ভিসায় শুধুমাত্র বেশি। সেটা কি? এখানে যদি আপনি 2,50,000 ইউরো কোন একটা নির্মাণ খাতে, আই মিন আপনার
কোনো নির্মাণ খাতে যদি আপনি ইনভেস্ট করেন, তো তাহলে তারা আপনাকে প্রথমে 10 বছরের একটা নাগরিকত্ব দিবে, দেন এটা এক্সটেনশন করে আপনারা নাগরিকত্ব পাবেন এই দেশে। এটা বিজনেস ভিসার ক্ষেত্রে, আর এটা আমাদের সবারই সাধ্যের বাইরে। আর স্টুডেন্ট ভিসা যদি আসেন, তো আমি বলবো আলহামদুলিল্লাহ স্টুডেন্ট ভিসা রেশিও ভালো এবং স্টুডেন্টদের জন্য অনেক অপরচুনিটি রয়েছে। আর ওয়ার্ক ভিসার ক্ষেত্রে আপনারা, আমি যেটা বললাম সেটা, বাট এখানে কি কি কাজের চাহিদাগুলো বর্তমানে বেশি রয়েছে। কাজের চাহিদার কথা যদি আমি বলি, তাহলে আমি ফার্স্ট অফ অল বলবো যে এখানে ইউরোপের অন্যান্য দেশের মতো কৃষি খাত বা নির্মাণ খাত এগুলোতে একটু কম, বাট এখানে ইন্ডাস্ট্রিয়াল, দেন হচ্ছে আপনার ফুড প্যাকেজিং, ফ্যাক্টরি জব, ওয়্যার হাউস, এই সকল কাজে যারা আপনারা মোটামুটি পারদর্শী, আই মিন স্কিল ওয়ার্কার, তারা আপনারা এখানে আসতে পারবে, তাদের জন্য ভালো অপরচুনিটি রয়েছে। তো চলুন এবার কথা বলা যাক যে আপনার স্যালারিটা কেমন হতে পারে। ফার্স্ট অফ অল আমি বলবো যে স্যালারির বিষয়ে, আপনি এখানে গভর্নমেন্ট ইস্যুকৃত স্যালারি হচ্ছে আপনার 700 ইউরো, বাট এটাকে আপনার অনেক এজেন্সি রং চং মাখিয়ে বিভিন্নভাবে উপস্থাপন করতেছে 1200 থেকে 1500 ইউরো পর্যন্ত স্যালারি হবে, যেটা ইম্পসিবল। আপনি যদি এখানে আসেন, আপনি যদি সঠিক নিয়ম মেনে সপ্তাহে 5 দিন 8 ঘন্টা করে 40 ঘন্টা কাজ করেন, তো তাহলে বেসিক্যালি আপনার 800 থেকে 1000 ইউরো, 800 থেকে 1000 ইউরো, বাট এটা আপনার কাজের উপর বেসিস করে হবে। আশা করি জিনিসটা ক্লিয়ার। তো চলুন এবার কথা বলা যাক যে এখানে আপনার সময়টা কেমন লাগতে পারে। মোটামুটি বাংলাদেশে 2 থেকে 3 মাস সকল কার্যক্রম বন্ধ ছিল, বাট এটা এখন আবার চলতেছে। সেক্ষেত্রে পারমিট আসার যে বিষয়টা, পারমিটটা ডিপেন্ড করে আপনি যার মাধ্যমে আবেদন করবেন তার উপর। বেসিক্যালি দেখা যাচ্ছে পারমিট আপনার কারো 1 মাস, 2 মাস, 3 মাস, হোয়াট এভার, এরকম একটা সময় লাগে। আর ভিসা প্রসেসিং এর যে বিষয়গুলো, ওভারঅল মোটামুটি আপনার ইন্টারভিউ এবং বাদ বাকি যে জিনিসগুলো, সেগুলো ধরে নিলাম আরো আপনার 1 মাস থেকে 2 মাস। ওভারঅল টোটাল আপনি যদি একদম নতুন থেকে শুরু করেন, আপনার 6 থেকে 7 মাস সময় লাগবে। তো চলুন এবার কথা বলা যাক যে আপনার খরচটা কেমন হতে পারে, কারণ আপনি একটা দেশে আসবেন, খরচের ব্যাপার স্যাপার তো অবশ্যই রয়েছে। কিছুদিন আগেও যেটা ছিল আপনার মোটামুটি আপনার 8 থেকে 10 লাখ টাকা, বাট এখন ওই যে আমি বললাম যে স্যানজেন কান্ট্রি, এই একটাই শব্দ এবং একটাই উপকারিতা, এই জিনিসটাকে কাজে লাগিয়ে বিভিন্ন এজেন্সি রংচং মাখিয়ে 12 লাখ, 14 লাখ, 15 লাখ এইভাবে চার্জ করতেছে। বাট এটা মানে অনেক বেশি হয়ে যায়। তার কারণ হচ্ছে আপনি 12 থেকে 14 লাখ টাকা খরচ করে একটা দেশে এসে নাগরিকত্ব পাবেন না। দেখেন ভাই, আমি একটা জিনিস আপনাদের ক্লিয়ার করি, যে জিনিসগুলো আপনার জানা দরকার। ইউরোপে আসাটা যতটা কঠিন, এখানে স্ট্রাগল করে টিকে থাকাটা তার থেকে আরো বেশি কঠিন। ফর এক্সাম্পল, ইউরোপে আসতে যদি আপনার 10% কষ্ট হয়, তো তাহলে এখানে স্ট্রাগল করে টিকে থাকাটা আপনার 100% কষ্ট হবে। আমি দ্বিগুণ বলবো না, 3 গুণ বলবো না, 1000 গুণ বেশি আপনাকে সাফার করতে হবে। তো চলুন এবার কথা বলা যাক যে 2024 সালে আমি যে আপনাদের বিবরণগুলো দিলাম, এই জিনিসগুলো জানার পর আপনার ডিসিশনটা কি হতে পারে। আপনি যদি আমার মতামত চান, সে বিষয়ে আসার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য হলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ফার্স্ট অফ অল আমি বলবো যে আমার যুক্তিতে সেটা হচ্ছে যে ইউরোপ আসা যদি আপনার লক্ষ্য হয়ে থাকে যে না, আমি ইউরোপে আসবো, আসার পর আমি অন্য একটা দেশে চলে যাব, তাহলে আপনারা হাঙ্গেরিকে চুজ করতে পারেন। আর আপনি যদি এমনটা ভেবে থাকেন যে আপনি ইউরোপ এসে আপনি এখানে থাকার পরে একটা নির্দিষ্ট সময় থাকার পর আপনার মেন টার্গেটটা থাকবে আপনার নাগরিকত্ব, তো তাহলে আমি বলবো আপনারা অন্য দেশের জন্য ট্রাই করেন। তো চলুন এবার আমি আপনাদেরকে কিছু সাজেশন দেই, যে জিনিসগুলা আপনি যদি একান্ত কোনো প্রকারের পথ খোলা না পেয়ে আপনি হাঙ্গেরিতে চলেই আসেন, আর আল্লাহর রহমতে যদি এই বাধা অতিক্রম করে আপনি হাঙ্গেরিতে আসেন, তো তাহলে পরবর্তী স্টেপটা আপনার কি হবে। ফার্স্ট অফ অল আমি বলবো যে আপনার টিআরসি কার্ডের মেয়াদটা যতদিন থাকে, আপনি অ্যাটলিস্ট চেষ্টা করবেন যে 2, 4, 6 মাস আপনি এখানে থাকার জন্য, কাজ করার জন্য, যাতে আপনার কিছু ইনকাম হয় এবং আপনি কিছু পয়সা জমাতে পারেন। দেন আপনি তারপর অন্যান্য আপনার যে ড্রিম কান্ট্রিগুলো থাকে সেদিকে আপনি মুভ করতে পারবেন। একটা জিনিস হয়তো আপনাদেরকে কেউ বলে না বা কোনো ইউটিউবার বলে না, পৃথিবীতে হাঙ্গেরি মোটামুটি ল্যান্ডলক একটা কান্ট্রি। ল্যান্ডলক কান্ট্রিটা কি, সেটা হচ্ছে যে এই দেশের সঙ্গে অন্যান্য যে ইউরোপের স্যানজেনভুক্ত, নন স্যানজেনভুক্ত যে দেশগুলো রয়েছে তাদের সঙ্গে সমুদ্র পথে কোনো যাতায়াত বা কোনো যোগাযোগের ব্যবস্থা নেই। যত সব যোগাযোগ ব্যবস্থা, সেটা সম্পূর্ণটা হচ্ছে আপনার স্থলভাগ দিয়ে। এ বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, কেন তারা নাগরিকত্ব বন্ধ করলো এবং স্টুডেন্ট বিষয়ে। আপনারা যদি সেটা না দেখে থাকেন, তাহলে আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম, সেটা দেখতে পারেন। তো চলুন এবার কথা বলি যে আপনি যদি থেকে যান, তো তাহলে আপনি চেষ্টা করবেন কিছুদিন থেকে বাই এয়ারে না, আই মিন প্লেনে অন্য দেশে যাওয়ার চেষ্টা করবেন না। সেখানে আপনাকে এয়ারপোর্ট, কারণ এদেশে আপনার নিয়মটা নেই, আপনি
নাগরিকত্ব পাবেন না। সো এই দেশটাকে অনেকেই হাব হিসেবে ব্যবহার করেন যে ইউরোপের অন্যান্য দেশে মুভ করবেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এয়ারপোর্ট যে ইমিগ্রেশন অফিসার গুলো তারা মোটামুটি একটু প্রবলেম করতে পারে। সেক্ষেত্রে আপনি এখান থেকে ট্রেন, আপনি এখান থেকে ট্যাক্সি বা আপনি এখান থেকে বাসে করে অন্য একটা দেশে যাওয়ার চেষ্টা করবেন। আর আমি বললাম যাওয়ার চেষ্টা করবেন, বাট এখানেও কিছু সতর্কতা রয়েছে। সেটা হচ্ছে দেখেন, একটা জিনিস মাথায় রাখবেন যে ইউরোপের অন্যান্য দেশে আপনি এখন হাঙ্গেরিতে আছেন, আপনি অন্য দেশে মুভ করবেন, সেই দেশে যদি আপনার কোনো রিলেটিভ থেকে থাকে তো আলহামদুলিল্লাহ। আর যদি সেটা না থেকে থাকে, জাস্ট থিঙ্ক অ্যাবাউট, আপনি একবার একটু চিন্তা করেন যে আপনি এইখান থেকে একটা দেশে যাবেন। ফর এক্সাম্পল, আপনি হাঙ্গেরি থেকে স্পেন যাবেন। স্পেন যে আপনি কোথায় থাকবেন, কার কাছে যাবেন, কে কাজ দিবে, কোথায় খাবেন, কোথায় ঘুমাবেন, এই জিনিসগুলোকে একবারও চিন্তা করেন? সো আমি বলবো এখানে এসে হুটহাট না চলে গিয়ে একটু সময় এখানে থেকে আপনি একটা লিঙ্ক আপ তৈরি করেন, যাতে আপনি অন্য একটা দেশে গেলে সেখানে আপনি পরবর্তীতে সেটেল হতে পারেন বা আপনি একটা থাকার ব্যবস্থা করতে পারেন। তো চলুন এবার কথা বলা যাক যে এজেন্সির কথাটা বলতেছিলাম। আপনারা এই এখন স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এই ভদ্র মহিলা এবং এই ভদ্র পুরুষ, বা আমি জেন্টলম্যান তাকে বলবো, আমি জানি না এটা তার ওয়াইফ কিনা, তিনি একজন মহিলাকে, আমার বোন বা মা জাতি, তাদেরকে দিয়ে এজেন্সিতে বিজনেস করতেছে। তারা মানুষকে ভুয়া ভিসা দিচ্ছে, তারা মানুষকে ভুয়া পারমিট দিচ্ছে, দিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে। আমি খবরটা দেখা মাত্র আমি ভাবলাম যে না, এই জিনিসটা আমার সতর্কতা করার দরকার। আর যে ভাইটাকে আপনি দেখতে পাচ্ছেন, উনিও সেম। উনি, আমি জানি না ওনার রিলেটিভ নাকি, আমি জানি না, আসলে আমি জানি না তাদের ভিতরে সম্পর্কটা কি, বাট সেই লোকটা একটা বোনকে দিয়ে এই জিনিসগুলো করাচ্ছে। আর আমার বাংলাদেশের অনেক ভাইয়েরা ঠিক এই প্রলোভনে পা দিচ্ছেন, যাতে আপনারা জানেন যে বাংলাদেশে মেয়েদেরকে এত কিছু বলা যায় না বা নিয়ম অন্যরকম থাকে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদেরকে কিছু বলা যাবে না বা বলতে পারবে না, এই জিনিসটাকে সে ব্যবহার করে ভুয়া ভিসা এবং ভুয়া পারমিটে বিজনেস করতেছিল। সো আমি বলবো বাংলাদেশের এজেন্সিগুলা রং চং মাখিয়ে এবং একটা জিনিসকে মানে যেটা হবে না সেই জিনিসটাকে আপনার সামনে তুলে ধরবে। এক কথায় আমি বলবো, সোজা বাংলা ভাষায় বা একদম সহজ ভাষায় যেটা বলে সেটা হচ্ছে যে প্রত্যেকটা এজেন্সির নির্দিষ্ট একটা প্রতারণার ফাঁদ থাকে। কেউ হয়তো বা ডানে, কেউ হয়তো বা বামে, কেউ হয়তো বা সামনে, কেউ হয়তো বা পিছে, এইভাবে তারা প্রতারণাগুলো করে থাকে। সো আমি বলবো যে আপনারা যারা এজেন্সির মাধ্যমে আপনারা বা তাদের প্রতারণায় পড়ে আপনারা যারা হাঙ্গেরি আসতে যাচ্ছেন, আসার আগে 2 থেকে 3 বার চিন্তা করুন, হাঙ্গেরির সুযোগ সুবিধাগুলো দেখেন, আসাটা আপনার কতটুকু যৌক্তিকত হবে সেটা দেখেন, ওভারঅল সবকিছু মিলিয়ে তারপর আপনি ডিসিশনে যান। ভিসা রেশিওটাও খারাপ যাচ্ছে, সো ওভারঅল সবকিছু মিলিয়ে তারপরে ডিসিশন নেন, কারণ এজেন্সিরা আপনাদেরকে অনেক কিছু বলবে না এবং যে জিনিসগুলো চরম সত্য সেগুলো লুকিয়ে মিথ্যাগুলোকে আপনাদের সামনে তুলে ধরবে। সো ভিউয়ার্স, আজকে ভিডিওটা বড় করতে যাচ্ছি না। হাঙ্গেরি নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমি সবার কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আজকের ভিডিওটা বড় করতেছি না, সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে হাঙ্গেরি নিয়ে আরো গুরুত্বপূর্ণ আলোচনা হবে, সেই ভিডিওটি দেখার অনুরোধ রইল। আল্লাহ তাআলা সবার মনের আশা পূর্ণ করুক। আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।